দ্য ইথিক্স ইন লিগ্যাল প্রফেশনের লেকচার 2 আজকের লেকচারে আমরা আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে। তো এখানে কি কি প্রতিষ্ঠান আছে এই অর্ডারের অধীন সেইগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো পূর্ববর্তী লেকচারে অর্থাৎ লেকচার 1 এ আমরা দেখেছিলাম হচ্ছে লিগ্যাল প্রফেশনের ক্ষেত্রে কি কি ইথিক্স আমরা ফলো করব, সেই ইথিক্স গুলো আসলে কোন কোন বিষয় থেকে আমরা জানতে পারবো। সেখানে তিনটা বিষয় ছিল, তিনটা সাবজেক্ট বা তিনটা অ্যাক্ট বা তিনটা ল ছিল। সেটা হচ্ছে কি দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা একটা অর্ডার, রাষ্ট্রপতির অর্ডার, যেটা ছিল হচ্ছে 1972 সালে 46 নং রাষ্ট্রপতির অর্ডার, অর্ডার নং 46। তারপর ছিল হচ্ছে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972, যেটা হচ্ছে পরবর্তীতে ওই বার কাউন্সিল অর্ডার যেটা আছে সেটাকে আরো বিস্তারিত কার্যকর করার জন্য যে প্রয়োজনীয় বিধিবিধানের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে তার প্রেক্ষিতে 1972 সালে ওই রুলটা প্রণয়ন করা হয়। এবং এর সাথে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্টস এন্ড এটিকেট নামক একটা আইনজীবীদের যে কি কি কার্যপ্রণালী আছে সেই বিষয়সমূহ ওইখানে ছিল। তো আজকে আমরা দেখবো হচ্ছে ওই বার কাউন্সিল অর্ডারের অধীন যে সকল প্রতিষ্ঠান সমূহ আছে সেই প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে। তো বার কাউন্সিল অর্ডার মূলত তিন ধরনের প্রতিষ্ঠানের কথা বলেছে। বার কাউন্সিল অর্ডারের মাধ্যমে হচ্ছে তিন ধরনের প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে সর্বপ্রথম দেখতে পাই হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল। আরেকটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি, বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কি বার ট্রাইব্যুনাল, বার ট্রাইব্যুনাল। তো বার কাউন্সিল অর্ডার 1972টা আমরা যখন পড়বো তখন এর মধ্যে আমরা তিন ধরনের প্রতিষ্ঠান দেখতে পারবো এর অধীন প্রতিষ্ঠিত তিন ধরনের প্রতিষ্ঠান। একটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, আরেকটা হচ্ছে বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি, আরেকটা হচ্ছে বার ট্রাইব্যুনাল, যেটা ট্রাইব্যুনাল যেখানে হচ্ছে এই আইনের বা এই বিধিবিধানের অধীন বা এই আদেশের অধীন যখন কেউ কোনো ভায়োলেশন করে, কোনো আদেশ অথবা হচ্ছে রুলস ভায়োলেশন করে অথবা কোনো আনইথিক্যাল কাজ করে, তখন সে হচ্ছে এই ট্রাইব্যুনালের অধীন তার বিচার করা হবে। তো এই যে তিন ধরনের প্রতিষ্ঠান, এই তিন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমরা একটু জানতে চেষ্টা করি বিস্তারিত, তো প্রথমে আমরা দেখেছি হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল, ওই যে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন হচ্ছে কি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বার কাউন্সিল। এই অর্ডারের অনুচ্ছেদ 3 অর্থাৎ আর্টিকেল 3 তে বলছে কি বাংলাদেশ বার কাউন্সিল গঠন সম্পর্কে। আর্টিকেল 3 তে বলছে কি এই অর্ডারের বা এই আদেশের উদ্দেশ্য সাধন কল্পে হচ্ছে একটা বার কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠান গঠন করা হবে। বার কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠান গঠন করা হবে। এটা কোথায় বলা হয়েছে? বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 3 বা আর্টিকেল 3 তে। তারপর বলছে কি এই যে বার কাউন্সিলটা গঠন করা হবে ওই এই অর্ডারের অধীন, সেই বার কাউন্সিলটা হচ্ছে কি একটা স্বায়ত্তশাসিত সংস্থা। সেই বার কাউন্সিল অর্ডারটা হচ্ছে কি প্রতিষ্ঠানটা কি যে বার কাউন্সিল, এই যে এই একটা প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল, সেই বাংলাদেশ বার কাউন্সিলটা হচ্ছে কি একটা স্বায়ত্তশাসিত সংস্থা, ঠিক আছে, অথবা সংবিধিবদ্ধ সংস্থা। এই দুইটা এমসিকিউর মধ্যে আসতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান। একটা হচ্ছে বডি কর্পোরেট, যেটাকে বলে সংবিধিবদ্ধ সংস্থা, আরেকটা হচ্ছে কি স্বায়ত্তশাসিত সংস্থা, হ্যাঁ, অটোনোমাস বডি। আর এই যে বাংলাদেশ বার কাউন্সিল সেটা গঠিত হবে হচ্ছে কি রাষ্ট্রপতির আদেশ দ্বারা। এই যে বার কাউন্সিল যে প্রতিষ্ঠানটা, সেই বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠানটা গঠিত হবে হচ্ছে কি রাষ্ট্রপতির আদেশ দ্বারা হচ্ছে গঠিত হবে। আর তারপরে আরেকটা প্রতিষ্ঠান আছে, 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে কি বার অ্যাসোসিয়েশন অথবা বার সমিতি। সেটা হচ্ছে ধারা 2 এর খতে বলা আছে যে এই বার সমিতি হবে হচ্ছে দুই প্রকারের। বার সমিতি বা বার অ্যাসোসিয়েশন হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা সুপ্রিম কোর্ট বার সমিতি, আর একটা হচ্ছে লোকাল বার অ্যাসোসিয়েশন বা স্থানীয় বার সমিতি। তো সুপ্রিম কোর্ট বার সমিতি যেটা বা
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এখানে হচ্ছে সদস্যপদ হতে পারবেন আপনি অ্যাডভোকেট হিসেবে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যেটাকে বলে সদস্যপদ যখন থাকবেন, আপনাদের বার অ্যাসোসিয়েশন যেটা থাকবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা বার অ্যাসোসিয়েশন থাকবে, আর এটা হচ্ছে লোকাল এরিয়াতে বা লোকাল জেলায় হচ্ছে প্রত্যেকটা জেলায় যে বার সমিতি থাকে, যেমন হচ্ছে নরসিংদী একটা বার সমিতি আছে, নারায়ণগঞ্জে একটা বার সমিতি আছে, যশোরে একটা বার সমিতি আছে, ঢাকায় একটা বার সমিতি আছে, সেটা হচ্ছে কি লোকাল বার অ্যাসোসিয়েশন। আরেকটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তো প্রথমে আপনারা যখন পরীক্ষা দেন ওই যে বার এলএলবি শেষ করার পরে, তখন হচ্ছে আপনারা একটা স্থানীয় বা লোকাল বার অ্যাসোসিয়েশনে হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, আমরা পরীক্ষা দিব। তো ওইখানে পরীক্ষার পরে আপনি যে সদস্য হবেন সেটা হচ্ছে কি লোকাল বার অ্যাসোসিয়েশনের সদস্য হবেন। তো পরবর্তীতে আবার হচ্ছে কি সুপ্রিম কোর্টে যে আছে সেই সুপ্রিম কোর্ট বার সমিতিরও সদস্য পদ আপনি নিতে পারেন পরবর্তীতে। তো এখানে বলছে কি আর্টিকেল 39 বা অনুচ্ছেদ 39 অনুযায়ী বলছে কি যে বাংলাদেশ বার কাউন্সিল বার সমিতি স্বীকৃতি দিতে পারে। যে বার কাউন্সিল, এই বার সমিতি বা বার অ্যাসোসিয়েশন যেটা আছে, স্থানীয় বার অ্যাসোসিয়েশন বা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এটা স্বীকৃতি দিবে কে? বাংলাদেশ বার কাউন্সিল। এই যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে এর স্বীকৃতি দিতে পারে। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে বার ট্রাইব্যুনাল সম্পর্কে। বার ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে আর্টিকেল 33 তে। আমরা পরবর্তীতে আর্টিকেল 33 তে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেখানে হচ্ছে কি ওই যে ট্রাইব্যুনাল যেটা আছে সেই ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হবে, কারা থাকবে, কি ইত্যাদি বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব। তো এখানে জাস্ট এজ এ জেস্ট হিসেবে আমরা দেখছি যে তিনটা প্রতিষ্ঠানের কথা যেহেতু বলছি, সেই তিনটা প্রতিষ্ঠানের বিষয়ে আমরা এতটুকু দেখলাম যে একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, এবং এই ট্রাইব্যুনালের সংজ্ঞা বলা আছে ধারা 2 এর আইতে। ধারা 2 এর আইতে বলছে কি যে ট্রাইব্যুনাল, এই অর্ডারের অধীন যে ট্রাইব্যুনালটা গঠন করা হবে সেটা হচ্ছে কি বার ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবে, অ্যাপ্লিকেবল হবে। আর বার ট্রাইব্যুনাল সম্পর্কে, বার ট্রাইব্যুনালের গঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 33 তে। এখানে বলছে কি বাংলাদেশ বার কাউন্সিল এক বা একাধিক বার ট্রাইব্যুনাল গঠন করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল এক বা একাধিক বার ট্রাইব্যুনাল গঠন করতে পারে প্রয়োজন ভেদে। আর এখানে বলছে কি যে একটা বার ট্রাইব্যুনাল গঠন করবে, সে বার ট্রাইব্যুনালের সদস্য থাকবে হচ্ছে 3 জন। বার ট্রাইব্যুনালের সদস্য থাকবে হচ্ছে 3 জন। 3 জন কারা কারা? সেই সদস্য সমূহের মধ্যে হচ্ছে কি বার কাউন্সিল কর্তৃক মনোনীত হচ্ছে 2 জন, আর একজন হচ্ছে অ্যাডভোকেটদের মধ্য থেকে মনোনীত একজন। বার কাউন্সিলের যে ট্রাইব্যুনালটা, সেই ট্রাইব্যুনালের সদস্য থাকবে হচ্ছে 3 জন, 2 জন হচ্ছে বার কাউন্সিল কর্তৃক মনোনীত ব্যক্তি, আর একজন হচ্ছে অ্যাডভোকেটের মধ্য থেকে একজন। আর এই বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালের সভাপতি হবেন হচ্ছে ওই যে এই 3 জন সদস্য আছে, এই 3 জন সদস্যের মধ্যে যিনি প্রবীণতম সদস্য, উনি হচ্ছে ওই যে বার ট্রাইব্যুনাল যেটা আছে সেই বার ট্রাইব্যুনালের চেয়ারম্যান থাকবে। ঠিক আছে, আজকের আলোচনা এতটুকু। আজকে আমরা দেখলাম বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এর অধীন যে প্রতিষ্ঠান সমূহ আছে সেই প্রতিষ্ঠান সমূহের মধ্যে আমরা দেখলাম কি কি। বাংলাদেশ বার কাউন্সিল একটা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান, এবং হচ্ছে বাংলাদেশ বার ট্রাইব্যুনাল আরেকটা প্রতিষ্ঠান। তো আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।